প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস ভিডিও নাম্বার 19, টপিকস হেরিডিটি। এই হেরিডিটির তৃতীয় ভিডিওতে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বংশগতিতে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো সম্বন্ধে জানা। কি টার্মস অ্যাসোসিয়েটেড উইথ হেরিডিটি, বংশগতি সংক্রান্ত কতগুলো সংজ্ঞা বা বিষয় সেটাকে আমরা পরপর আলোচনা করব। তো গ্রেগর জোহান মেন্ডেল, চলে গেলাম। এবার আমরা মেন পৃষ্ঠায় যাচ্ছি। তো প্রথম আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে লেখা আছে কি টার্মস অ্যাসোসিয়েটেড উইথ হেরিডিটি, অর্থাৎ বংশগতি বিষয় সংক্রান্ত কতগুলো শব্দের ব্যাখ্যা, যে শব্দগুলো আমরা বংশগতিতে ব্যবহার করে থাকি সেই শব্দগুলোর ব্যাখ্যা। তো আমরা এগুলো এর আগে অলরেডি কিছু আলোচনা করেছি, আজকে আবার সেগুলো আলোচনা ক্লিয়ার করার চেষ্টা করব। তবুও আলোচনা করতে করতে সব কিছু হবে না যতক্ষণ না তোমরা নিজে এটাকে পড়বে। নিজে যতক্ষণ না পড়ছো ততক্ষণ এটা ক্লিয়ার হবে না। তো প্রথমে আসি বৈশিষ্ট্য। আমরা জানি বৈশিষ্ট্য যা দেখে কোনো জিনিস শনাক্ত করা যায় সেটাকে বৈশিষ্ট্য বলা হয়। তো বৈশিষ্ট্যের সংজ্ঞাতে বলবো যে লক্ষণগুলি দ্বারা একটা জীব অপর জীব থেকে আলাদা করা যায়। একটা জীব থেকে অপর জীব আলাদা করা যায় তাকে বৈশিষ্ট্য বলে। এটা প্রান্তিকের বইয়ে দেখবে তোমরা। অনেক বইয়ে বৈশিষ্ট্য এবং প্রলক্ষণকে একই বলা হয়েছে, কিন্তু পুরোপুরি এক কথা নয়। আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। তো বৈশিষ্ট্যের সংজ্ঞাটা প্রান্তিক থেকে করতে হবে, যে লক্ষণগুলি দ্বারা, প্রান্তিকের 74 পৃষ্ঠায় রয়েছে, সাতরা রয়েছে 75 পৃষ্ঠায়। তো এগুলো দেখতে হবে আর কি। তো যে লক্ষণগুলি দ্বারা একটা জীব অপর জীব থেকে আলাদা করা যায় তাকে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। তো এটা হয়ে গেল। যেমন ধরো ছাগলের সঙ্গে ঘোড়া যদি কম্পেয়ার করি, তো ছাগল উচ্চতায় কম, ঘোড়া উচ্চতায় বেশি। তো দুটো জীবের মধ্যে হচ্ছে। যেমন একটা মোটর গাছের সঙ্গে একটা আম গাছ, মোটর গাছ উচ্চতায় অনেক কম, আম গাছ হচ্ছে। আবার মোটর গাছটা হচ্ছে কি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, এতে কোনো কাঠ নেই, আম গাছে কাঠ রয়েছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। যেমন গরুর মাথায় শিং থাকে কিন্তু ঘোড়ার মাথায় শিং থাকে না, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে প্রলক্ষণ কি? প্রলক্ষণ বা ট্রেট, দ্বিতীয় বিষয়। প্রলক্ষণ বা ট্রেট হচ্ছে যে কোনো একটি বৈশিষ্ট্যের একাধিক রূপের প্রতিটি হলো প্রলক্ষণ। প্রলক্ষণটাকে আরও ক্লিয়ার করি, আমি একটু বড় করে দিই। এই যে প্রলক্ষণ বা ট্রেট আছে, এটাকে দেখি। প্রলক্ষণ বা ট্রেট কি? প্রলক্ষণ হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্যের একাধিক রূপ, একটা বৈশিষ্ট্যের বিভিন্ন রূপ। যেমন লম্বা একটা বৈশিষ্ট্য, তার বিভিন্ন রূপ কি? লম্বা এবং মেটে, সেটা একটা উদ্ভিদ। যেমন লম্বা মোটর গাছ, মেটে মোটর গাছ। তো এই যে একটা গাছেরই বিভিন্ন বৈশিষ্ট্য পাচ্ছি আমি। একটি বৈশিষ্ট্যের একাধিক রূপের প্রতিটি হলো প্রলক্ষণ বা ট্রেট। যেমন মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্যের ভিত্তিতে, কাণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে বৈশিষ্ট্য, আর প্রলক্ষণ হচ্ছে লম্বা এবং বেঁটে। তো এইটা আমরা বৈশিষ্ট্য কমপ্লিট করলাম এবং প্রলক্ষণ কমপ্লিট করলাম। এটা পড়বে তোমরা, আরও অন্যান্য বই থেকে জানার চেষ্টা করবে, দরকার হলে সহায়িকা দেখবে, তারপরে এটা আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে অ্যালিল। তাহলে উপরে আমি কী করেছি? বৈশিষ্ট্য করেছি, তারপরে প্রলক্ষণ করেছি।
তারপরে অ্যালিল করেছে। অ্যালিলের সংজ্ঞাতে আমরা বলছি সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে। সমসমস্ত ক্রোমোজোম কিন্তু আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে জেনে গেছি যে একই আকৃতির প্রকৃতি পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়কে সমসমস্ত ক্রোমোজোম বলে, এটা আমরা জেনে গেছি। তো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে আমরা যে 7 জোড়া বৈশিষ্ট্য পড়েছি এর আগে, ওই 7 জোড়ার বৈশিষ্ট্যর ওই বৈশিষ্ট্যের 7 জোড়া বৈশিষ্ট্যের প্রত্যেকটারই অ্যালিল রয়েছে। যেমন ফুলের মধ্যে আমরা পড়েছি, যেমন ফুলের মধ্যে আমরা এর আগের দিন পড়লাম যে ফুলের বেগুনি ফুল এবং সাদা ফুল। তো বেগুনি ফুল এবং সাদা ফুল, তো বেগুনি ফুলের অ্যালিল হচ্ছে ক্যাপিটাল সি, সাদা ফুলের হচ্ছে স্মল সি। যেমন লম্বার অ্যালিল হচ্ছে বড়টি, আর বেঁটের অ্যালিল হচ্ছে ছোটটি। এই যে বড়টি এর সঙ্গে বড়টি, এই পরস্পরের অ্যালিল। যদি বড়টি ছোটটি থাকতো তাহলে বড়টি এর সঙ্গে ছোটটি, তাহলে বড়টি ছোটটি এর অ্যালিল, কিংবা ছোটটি বড়টি এর অ্যালিল, এই রকমটা। তাহলে অ্যালিলের সংজ্ঞাটা আমি যা বললাম যে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। এর সঙ্গে আরেকটা কথা পড়ে দিই, লোকাসটা আমি পরে দিয়েছি। এই লোকাসটাকে দেখো, লোকাস ফ্যাক্টরটা আমরা পরে আসছি। লোকাস অর্থাৎ লোকেশন, অর্থাৎ কোথায় আছে। তো লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে, অর্থাৎ অ্যালিলগুলি যেখানে থাকে, জিনগুলি যেখানে থাকে ক্রোমোজোমের মধ্যে, সেটাই হচ্ছে লোকাস। তো অ্যালিলটাকে আমরা আবার এটাকে আর একটু ক্লিয়ার করি। যেমন এইখানটায় যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা দুটো সমসমস্ত ক্রোমোজোম আছে, একটা পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম আছে, দুটা জোড় বেঁধেছে। তো এই ক্রোমোজোমের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তো এই জায়গাটায় দেখতে পাবো যে উপরে একটা পি আছে আর এটা একটা পি। তো পি এর সঙ্গে পি, এ দুটো হচ্ছে অ্যালিল। আর ক্রোমোজোমের মধ্যে পিটা যে জায়গায় আছে, যেই স্থানে আছে ক্রোমোজোমের, সেটা হচ্ছে ওই অ্যালিলের লোকাস। যেমন এখানে আছে এ এর সঙ্গে এ আছে কি না, তো এর সঙ্গে এ, তাহলে এ অ্যালিলের এর অ্যালিল ছোট এ এর অ্যালিল, এবং যে জায়গাটায় এগুলো অবস্থান করছে সেটা হচ্ছে তার লোকাস। এখানে আছে বড় বি এর সঙ্গে ছোট বি, তো ছোট বি হলো বড় বিয়ের অ্যালিল, কিংবা বড় বি হলো ছোট বিয়ের অ্যালিল। ক্রোমোজোমের যে জায়গায় আছে সেটা হচ্ছে এই বড় বি ছোট বিয়ের লোকাস। তাহলে এতক্ষণে আমরা লোকাস সম্বন্ধে আলোচনা করেছি। আবার আমি ফার্স্ট পেজে চলে যাই। তা আমরা লোকাস আলোচনা করি। এরপরে হচ্ছে ফ্যাক্টর বা জিন শব্দটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টার থেকে পেয়েছি। ওই জিনটাকেই কিন্তু বংশগতিতে ফ্যাক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে, বংশগতির ফ্যাক্টর বলা হয়েছে। তো আমরা তো জিনের যেটা সংজ্ঞা পড়েছি ওটাও এখানে লিখে দিতে পারি, যেটা কোষ বিভাজনে পড়েছিলাম, যে ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত। আচ্ছা, ডিএনএ কোথায় থাকে? ডিএনএ তো ক্রোমোজোমের মধ্যেই থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, দ্বিতন্ত্রী, দুটা তন্ত্র আছে, হ্যাঁ, ক্রোমাটিডের মধ্যে বিন্যস্ত আছে ক্রোমোজোম ডিএনএগুলো। তো ডিএনএতে বিন্যস্ত নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, তাকে জিন বলে। সংজ্ঞাটা বলে দিলাম। বলে যে এবার জিনকে বংশগতির একক বা ফ্যাক্টর বলা হয়, বংশগতির ইউনিট ধরা হয়। কারণ বংশগত চরিত্রগুলো যে জনিত্রী থেকে অপত্যে যায়, সেটা নিয়ে যায় একমাত্র জিন। তাই জিন হলো বংশগতির একক বা বংশগতির ফ্যাক্টর। যেমন উচ্চতার জিন হচ্ছে বড়টি,
কিংবা ছোটটি, এটা উচ্চতার জিন, বড়টি কিংবা ছোটটি। আবার বীজের বর্ণ, বীজের বর্ণের জিন হচ্ছে বড় আই কিংবা ছোট আই, এগুলো হচ্ছে জিন। তা বীজের আকৃতির জিন হচ্ছে বড় আর কিংবা ছোট আর, এগুলো হচ্ছে জিন। আর এই জিনগুলো ক্রোমোজোমে যেখানে থাকছে, তাহলে খুব কাছাকাছি সম্পর্ক হয়ে যাচ্ছে, অ্যালিল, তারপরে জিন, তারপরে লোকাস, সব পরস্পর রিলেটেড। তো পরস্পর রিলেটেড আছে, মানে এতই কাছাকাছি আছে যে এদের মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। বীজের আকৃতির জিন হচ্ছে বড় আর এবং ছোট আর। তা আমি আবার ওই পৃষ্ঠাতে যাই যেখানে ছবিটা রয়েছে, এখানে এই ছবিটাকে দেখি। তাহলে জিন যেরকম এখানে আছে, এখানে এই পি একটা জিন, এপি একটা জিন, এটা এ একটা জিন, এটা এ একটা জিন, এটা বি একটা জিন, এই নিচের বি একটা জিন, এগুলো হচ্ছে জিন। আর এই জিনগুলো যেখানে আছে সেটা হচ্ছে লোকাস। তো আরেকটা জিনিস বোঝার আছে এখানে, যে এটা একটা জিন, এটাও একটা জিন, এটা একটা জিন, এগুলো সব জিন। কিন্তু অ্যালিল হচ্ছে একটাকে বলা যাবে না, একটা জিনের অ্যালিল হচ্ছে অপর জিন। অর্থাৎ এই জিনের অ্যালিল হচ্ছে এই জিনটা, এটা জিনের অ্যালিল হচ্ছে এর নিচেরটা, তারপর এটা জিনের অ্যালিল হচ্ছে এর নিচেরটা। অ্যালিল হচ্ছে কি, অ্যালিলের সংজ্ঞাটা আর একবার পড়ে তাহলে ক্লিয়ার হবে। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপ, একই জিনের বিভিন্ন রূপ। যেমন উচ্চতার জিন হচ্ছে বড় টি, তো বড় টি এর সঙ্গে বড় টি, জিনটা একই কিন্তু দু রকম, একই হতে পারে বিভিন্ন হতে পারে। যেমন ছোট টি এর সঙ্গে ছোট টি, তো একই হলো। আবার দেখা যাচ্ছে বড় টি এর সঙ্গে ছোট টি, তো বড় টি আলাদা, ছোট টি আলাদা, তো বিভিন্ন রকম রূপ হয়ে গেল। এই রূপটাকেই বলা হচ্ছে অ্যালিল। এটাও অনেক সময় একরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এই রূপগুলোকেই বলা হচ্ছে, ওটা একই রকম না বিভিন্ন রকম, এই রূপগুলোকেই বলা হচ্ছে অ্যালিল। সংজ্ঞাটাকে আরেকবার পড়ি। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। যেমন উদাহরণ হবে বড় টি এর সঙ্গে বড় টি, বড় টি এর সঙ্গে বড় টি। যেমন আমি এটাকে যাই আবার ফার্স্ট পেজে যদি যাই, সেখানে অ্যালিলের উদাহরণ আমি এখানে দিইনি, কিন্তু বইয়ে তোমরা পাবে। বড় টি এর অ্যালিল হচ্ছে বড় টি, আবার বড় টি এর অ্যালিল হচ্ছে ছোটো টি, আবার ছোটো টি এর অ্যালিল হচ্ছে ছোটো টি, এরকমটা হয়ে যাবে। তাহলে এতক্ষণে আমরা অনেকটাই সংজ্ঞা কমপ্লিট করে ফেললাম। সংজ্ঞার মধ্যে আমরা যেগুলো কমপ্লিট করে ফেললাম অলরেডি, সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য শেষ করলাম, প্রোডাকশন করে নিলাম এবং বললাম বৈশিষ্ট্য প্রোডাকশন কাছাকাছি, আবার অ্যালিল হয়ে গেল, ফ্যাক্টর হয়ে গেল, লোকাস হয়ে গেল। এবারে এক সংকর জনন। এক সংকর জনন কিন্তু আমরা এক সংকর জনন যখন পরীক্ষা করেছি তখন কিন্তু সংজ্ঞাটা বলে দিয়েছিলাম। তো এক সংকর জনন হচ্ছে কি, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। সবসময় মনোহাইব্রিড ক্রসের শর্ত হচ্ছে যে এক জোড়া বৈশিষ্ট্য হতে হবে। যেমন লম্বার সঙ্গে বেঁটে, কিংবা হলুদের সঙ্গে সবুজ, কিংবা গোলের সঙ্গে কুঞ্চিত, এক জোড়া বৈশিষ্ট্য নিতে হবে। 7 জোড়া বৈশিষ্ট্য পড়েছি আমরা, এক জোড়া বৈশিষ্ট্য হতে হবে। আর একটা কি, যে দুটো জীব লাগবে, একটাতে হবে না। কারণ এক সংকর জনন করতে গেলে আমাদের প্রথমে ইতর পরাগযোগ লাগবে, আর তারপরে আমরা আবার স্বপরাগযোগ করব, কিন্তু প্রথমে তো ক্রস পলিনেশন করতে হবে। তো এক সংকর জনন হচ্ছে, আবার সংখ্যাটা পড়ি, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে।
যেমন বড়টি বড়টি আর ক্রস বড়টি ছোটটি, এটা হচ্ছে এক সংকর জনন, এক সংকর জনন। তো এটা যেরকম এখানে উদাহরণ দিয়েছি আমি, যে বড় আই ক্রস ছোট আই, ওটা একটা উদাহরণ হতে পারে, কিংবা বড়টি বড়টি ক্রস ছোটটি, এটা একটা উদাহরণ হতে পারে। বড় আই এবং ছোট আই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হলুদ এবং হলুদের সঙ্গে কি আছে, হলুদের সঙ্গে রয়েছে হলুদ, মানে হলুদটা হচ্ছে এই বর্ণ আর কি, কিসের বর্ণ, বীজের বর্ণ। হলুদের সঙ্গে সবুজ, একটা হলুদ ফুলযুক্ত মটর গাছের সঙ্গে একটা সবুজ ফুলযুক্ত মটর গাছের যদি আমরা সংক্রমণ ঘটাই, তাহলে সেটা এক সংকর জনন হবে। সেরকম একটা এই দ্বিতীয়টা যেটা দিয়েছি, বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে, এখানেও বলতে হবে বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ সবুজ, এই করে আসতে হবে। এ হয়ে গেল এক সংকর জনন। এরপরে আমরা চলে যাই দ্বিসংকর জনন। এই দ্বিসংকর জনন, এক সংকর জনন হয়ে গেলে দ্বিসংকর জনন আর করতে কোনো সমস্যাই নেই। দুই জোড়া আমরা আগেরটাতে বলেছিলাম এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে বলতে হবে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। বোঝা গেল? দুই জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে, প্রজাতি কিন্তু একই প্রজাতির, আবার বলি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রস, ডাই মানে দুই, ডিহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রস বলে। এবারে এর উদাহরণ কিন্তু হবে কীরকম, যেমন উদাহরণ আমি এখানে দিয়েছি, এইখানটা উদাহরণ খেয়াল করো, এখানটা উদাহরণটা দিয়েছি বড় আই বড় আর, তো বড় আইটা হচ্ছে হলুদ আর বড় আরটা হচ্ছে গোল, তাহলে হলুদ গোল একদিকে, মানে একটা বীজের বৈশিষ্ট্য হতে হবে হলুদ এবং গোল, তাহলে দুটা বৈশিষ্ট্য হয়ে গেল। এবং অপর গাছের বৈশিষ্ট্য হতে হবে সবুজ এবং কুঞ্চিত, তাহলে এখানে দুই জোড়া বৈশিষ্ট্য হচ্ছে, ওই জন্য এটা ডিহাইব্রিড ক্রস। আবার সংজ্ঞাটা বলি, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড ক্রস বলে, দ্বিসংকর জনন বা ডিহাইব্রিড ক্রস বলে। তাহলে আমরা এক সংকর জনন দ্বিসংকর জনন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি চলে যাচ্ছি 8 নম্বর বিষয়টা, সমসংকর জীব। সমসংকর, সম মানে কি এক, ইংরাজিতে বলে হোমো। সমসংকর কি, দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, দুটা সমসংস্থ ক্রোমোজোম আছে, ওর মধ্যে যদি একটা বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল, মানে প্রথম ক্রোমোজোমে যা আছে দ্বিতীয় ক্রোমোজোমেও একই আছে, তবে ওই জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলা হবে, যেটাকে বিশুদ্ধ বলা হবে। মানে দুটো অ্যালিল যদি একই হয়ে যায় তাহলে ওটা বিশুদ্ধ, কারণ বংশ পরম্পরায় ও যতবারই স্বপরাগযোগ ঘটানো যাক ওই একই বৈশিষ্ট্য পাব। তো সংজ্ঞাটা পড়ি আমি, দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলে। যেমন দুটি অ্যালিলই যদি বড়টি হয়, কিংবা দুটি অ্যালিলই যদি ছোটটি হয়, কিংবা দুটি অ্যালিলই যদি বড় আর হয়, কিংবা দুটি অ্যালিলই যদি বড় ওয়াই হয়, এইগুলো হচ্ছে সমসংকর। একই রকম হতে গেলেই সমসংকর। ইংরেজিতে বললো হোমোজাইগাস, হোমো কথাটার মানে এক,
তো আমরা এটা জেনে গেলাম। এরপরে তার বিপরীত হচ্ছে বিষম সংকর বা হেটেরোজাইগাস। বিষম সংকর বা হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসটাকে আমরা দেখি বিষম সংকর বা হেটেরোজাইগাস। বিষম সংকরের সংজ্ঞাতে আমরা বলবো, বিষম সংকরের ক্ষেত্রে আমরা সাঁতরার বই থেকে ডেফিনেশন নিয়ে নিতে পারি। একমাত্র ওই বৈশিষ্ট্য আর লক্ষণটাই কেবলমাত্র প্রান্তিক থেকে নেওয়া যেতে পারে, বাকি সবই আমরা এখান থেকে নিতে পারি, এখানে কোনো ভুল নেই। তো বিষম সংকরে আমরা এটা করি সংজ্ঞাটা। বিষম সংকর হচ্ছে দুটি সমসংস্থ ক্রোমোজোম যদি একই বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে। আগেরটাতে বলেছিল সমধর্মী অ্যালিল, এখানে বলছে বিপরীতধর্মী অ্যালিল। দুটি সমসংস্থ ক্রোমোজোম যদি, আমি সাঁতরার বইয়ের একদম নিচের দিকে আছে সমসংকর বিষম সংকর লেখা আছে 75 পৃষ্ঠায়, তার নিচে পড়ছি। দুটি সমসংস্থ ক্রোমোজোমে দুটি যদি একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষম সংকর বা হেটেরোজাইগাস, হেটেরো কথাটার মানে ভিন্ন আমরা জানি, হেটেরোজাইগাস বা সংকর জীব বলা হয়। যেমন উচ্চতার সাপেক্ষে বড়টি ছোটটি বিষম সংকর জীব। এই যে দুটো অ্যালিল দুরকম হয়ে গেল, একটা বড় হলো একটা ছোটো হলো, সেরকম বড় আর ছোটো আর, সেরকম বড় আই ছোট আই, এগুলো। তাহলে আমরা সমসংকর বিষম সংকরও কমপ্লিট করে ফেললাম। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি চলে আসি, সমসংকর বিষম সংকর হয়ে গেল। তা আমরা এতক্ষণে এক সংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকর জীব, বিষম সংকর জীব পড়ে নিয়েছি। এরপরে এইখানকার লাস্ট যেটা হচ্ছে সংকরায়ন। সংকরায়ন, এই সংকরায়নের সঙ্গে আমরা পড়ব। সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ন বলে, বা যৌন জনন হতে হবে। দুটি বিপরীতযুক্ত বৈশিষ্ট্য, যেমন লম্বার সঙ্গে বেঁটে, ওটা হচ্ছে সংকরায়ন। তো এটাকে সংকরায়ন বলে। সংকরায়নের সংজ্ঞা বইয়েও রয়েছে, লেখা আছে সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। এখানে উদাহরণ দেওয়া আছে যে একটি চরিত্রের জন্য বিপরীত দুটি জীবের মিলনকে এক সংকরায়ন, একটি চরিত্রের জন্য যদি লম্বার সঙ্গে বেঁটে হলো, তো বৈশিষ্ট্যটা কি? গাছের উচ্চতা একটাই বৈশিষ্ট্য বা দৈর্ঘ্য। তো এর জন্য যদি দুটো জীবের মিলন হয়, অর্থাৎ একটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে এক সংকরায়ন বা মনোহাইব্রিডাইজেশন বলে। যেমন বিশুদ্ধ লম্বা ক্রস বিশুদ্ধ বেঁটে। কিন্তু দুটি চরিত্র যদি হয়, দুটি চরিত্রের বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে দ্বিসংকরায়ন বা ডাইহাইব্রিডাইজেশন বলে। যেমন হলুদ গোল এর সঙ্গে ক্রস করাবো সবুজ কুঞ্চিত, হলুদ গোলের সঙ্গে এটা দুই জোড়া বৈশিষ্ট্য হয়ে গেল, ওই জন্য ডাইহাইব্রিডাইজেশন বলে। এটা ক্লিয়ার হয়ে গেল সংকরায়নটা। এই সংকরায়ন ক্লিয়ার হওয়ার পর এরপরে আমরা এই পার্টটায় যাচ্ছি। এই পার্টটা একটু বড় করে নিই, তাহলে আমরা পাবো পরপর। 11 নম্বরে যাব এবার। 11 নম্বরে যাচ্ছে বিশুদ্ধ জীব। বিশুদ্ধ জীবের সংজ্ঞায় আমরা কি বলবো? বিশুদ্ধ জীব পিওর, তার মানে কি কোনো মিক্সচার নেই। তো দুটো সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীব সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে। কি বললো? দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে। এই সংজ্ঞাগুলো আমরা যে কোনো বই থেকে করতে পারি। যেমন ধরা যাক দুটি সম মানে কি, যেমন বড়টি এর সঙ্গে বড়টি,
তাহলে বড়টি বড়টি ক্রস বড়টি বড়টি। তো যতবারই আমি স্বপরাগযোগ ঘটাই তা আমি কি পাবো? বড়টি বড়টিই পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ জীব। একই রকম ছোটটির সঙ্গে ছোটটি, ছোটটি ছোটটি ক্রস ছোটটি ছোটটি, যে যতবারই স্বপরাগযোগ যাই আমি তো ছোটটি ছোটটিই পাবো। তো এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ জীব। দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীব সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব। যেমন বড়টি বড়টি ক্রস বড়টি বড়টি। তো যে জীবটা সৃষ্টি হলো, বিশুদ্ধ জীবটা সৃষ্টি হলো, সেটা হচ্ছে বড়টি বড়টি। আবার ছোটটি ছোটটি ক্রস ছোটটি ছোটটি, তাহলে যে জীবটা সৃষ্টি হলো সেটাও হচ্ছে ছোটটি ছোটটি। এরপরে তার বিপরীতটা আছে সংকর জীব। সংকর মানে কি? এখানে ওখানে বলেছে দুটি সম, তাহলে এখানে সম হবে না, তাহলে হবে দুটি ভিন্ন। দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয়, তার উল্টোটা, আগেরটার উল্টোটা, মানে আগের সংজ্ঞা হলে এটা আপনার মনে হবে। দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীব সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে। যেমন বড়টি বড়টি ক্রস ছোটটি ছোটটি। তো দু ধরনের জীবের সংকরায়ন ঘটালাম আমরা। ফলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম বড়টি ছোটটি ছোটটি। তাহলে একটা মিশ্র জীব পেলাম, যার জিনোটাইপ হচ্ছে সংকর। সংকর লম্বা বলি না আমরা, তাহলে সংকর পেলাম, এটা সংকর জীব। এরপরে আমরা সংকর জীবটাও কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা চলে যাই জনিত্রী জনু। জনিত্রী জনু এবং অপত্য জনু। জনিত্রী জনু এবং অপত্য জনু। তা আমরা এক সংকর জনন করার সময় পড়েছি জনিত্রী জনু এবং অপত্য জনু। জনিত্রী জনু এবং অপত্য জনু করেছি। তো জনিত্রী জনু কি? জনিত্রী জনু হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল, যারা জন্মদাতা, প্যারেন্টাল জেনারেশন। সংকরায়ন পরীক্ষায় প্রাথমিকভাবে যে দুটি জীব নিয়ে প্রজনন করানো হয়, মানে পরীক্ষা শুরু করা হয় যাদেরকে নিয়ে, সংকরায়ন পরীক্ষায় প্রাথমিকভাবে যে দুটি জীব নিয়ে প্রজনন করানো হয় তাদের জনিত্রী জীব বলে। যেমন আমরা প্রথমে এক সংকর জননটা করেছি, ওখানে বড়টি বড়টি এবং ছোটটি ছোটটি, অর্থাৎ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, তারা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। এই যে এখানে পি জেনারেশন আমি লিখেছি, এই যে বড়টি বড়টির সঙ্গে ছোটটি ছোটটি, এরা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। তাহলে জনিত্রী জনু হয়ে গেল। এবার প্রথম অপত্য জনু, অর্থাৎ জনিত্রী থেকে যারা প্রাথমিকভাবে উৎপন্ন লাভ করলো, প্রথম যারা উৎপন্ন হলো, তারা হচ্ছে F1 জেনারেশন বা প্রথম অপত্য বংশ। সংজ্ঞাটা আমরা বলি, সংকরায়ন পরীক্ষায় জনিত্রী জনু থেকে সৃষ্ট নতুন জীবগুলিকে প্রথম অপত্য জনু। কি বললো? সংকরায়ন পরীক্ষায় জনিত্রী জনু থেকে, মানে প্যারেন্টাল জেনারেশন থেকে সৃষ্ট নতুন জীবগুলিকে প্রথম অপত্য জনু বা F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলে। যেমন উদাহরণটা এখানে নিচে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পি জেনারেশন, আর এটা থেকে এই যে নিচেরটা বড়টি ছোটটি যেটা হয়েছে সেটা হচ্ছে F1, মানে এটা হচ্ছে প্রথম অপত্য বংশ। প্রথম অপত্য বংশ, এটা F1 জেনারেশন। এরপরে হচ্ছে দ্বিতীয় অপত্য জনু। তো F1 জেনারেশনের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে দ্বিতীয় অপত্য বংশ। এটা আর আমাদের করতে কোনো অসুবিধা নেই, দ্বিতীয় অপত্য বংশটা। দ্বিতীয় অপত্য বংশ যদি আমরা দেখি, দ্বিতীয় অপত্য বংশকে আমরা করি, দ্বিতীয় অপত্য বংশতে আমরা বলবো কি, দ্বিতীয় অপত্য জনু সংকরায়ন পরীক্ষায় প্রথম অপত্য জনু থেকে, সংকরায়ন পরীক্ষায় প্রথম অপত্য জনুর প্রজননের ফলে সৃষ্ট জীবগুলিকে দ্বিতীয় অপত্য জনু বলে। মানে প্রথম অপত্য বংশে যে জীবগুলো সৃষ্টি হয়েছে তাদের সংকরায়নের ফলে যে জীবটা সৃষ্টি হবে সেটা হচ্ছে দ্বিতীয় অপত্য। এই যে F2, এই যে F1-এর স্বপরাগযোগ ঘটিয়ে এসছে এরা। F1-এ কী ছিল? বড়টি ছোটটি ছিল, শঙ্কর লম্বা মটর গাছ ছিল, এবং তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে আমরা 3 রকমের গাছ পেয়েছি। বিশুদ্ধ লম্বা পেয়েছি, বিশুদ্ধ মেটে পেয়েছি, আর এই দুটো শঙ্কর লম্বা পেয়েছি। 3 রকমের গাছ পেয়েছি। তো এই যে জেনারেশান, এই জেনারেশানটা হচ্ছে F2 বা দ্বিতীয় অপত্য বংশ। তাহলে এতক্ষণে আমাদের দ্বিতীয় অপত্য বংশ হয়ে গেল। প্রকট বৈশিষ্ট্য আমি করিয়ে দিচ্ছি ওই সময়, প্রকট বৈশিষ্ট্যটাও আমাদের হয়ে গেছে।
প্রকট বৈশিষ্ট্যতে আসি আমি। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি বিপরীত বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে প্রকাশিত হয়। দুটি বিশুদ্ধ চরিত্রযুক্ত বৈশিষ্ট্যের মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তো প্রথম অপত্য বংশে যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট। যেমন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটের মধ্যে সংকরায়ন করেছিলাম, তো প্রথম অপত্য গাছগুলোর ফিনোটাইপ কী পেয়েছিলাম? সবগুলো লম্বা, তাহলে লম্বা গুণটি হচ্ছে প্রকট। আবার সংজ্ঞাটা আমি পড়ে দিই। একটি চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি বিপরীত বৈশিষ্ট্যের উপর প্রভাব বিস্তার করে প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। তো লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট এখানে। এরপরে চলে আসি আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টার, তা আমরা এটাও এক সংকর জননে বর্ণনা করে দিয়েছি যে বৈশিষ্ট্যটা প্রকাশ হয়ে গেল সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ হতে পারলো না, সাপ্রেস্ট হয়ে গেল, চাপা থেকে গেল, সুপ্ত অবস্থায় থেকে গেল, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন। তা আমরা বলি সংকরায়ন পরীক্ষায় প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না। সংকরায়ন পরীক্ষায় কী হয়? প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত থাকে এমন বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি? প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমরা সাঁতরা থেকে এগুলো সংজ্ঞাগুলো করতে পারি। আমি সাঁতরার সংজ্ঞাটা পড়ে দিচ্ছি। যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়, বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ হতে দেয় না কিন্তু নিজে প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। যেমন এখানে প্রকট জিন হচ্ছে কোনটা? বড়টি। আবার তার প্রচ্ছন্নটা যদি বলি, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন জিন বলে। যেমন ছোটটিটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এরপরে হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে যে কোনো গাছকে আমরা বাহ্যিকভাবে বাহির থেকে দেখতে যেটা লাগছে সেটা হচ্ছে ফিনোটাইপ। ওর ভিতরে পরীক্ষা করে কী পাবো সেটা বড় কথা নয়। যেমন প্রথম প্রত্যেক গাছগুলোর মধ্যে সবগুলো দেখতে ছিল লম্বা, একদম বিশুদ্ধ লম্বার মতো। আমরা কারো সন্তান হয় তো বিশেষ করে মেয়েরা বেশি যাই দেখতে, বাচ্চা হলে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে মায়ের মতো হয়েছে, অনেকে বলে দাদুর মতো হয়েছে। এই গল্পগুলো করতে করতে ওরা যায়, এগুলো তো আমরা শুনি। তো এখানে দেখা যাচ্ছে যে ফিনোটাইপ কি, ওরা বাহির থেকে দেখে বলল, কিন্তু ওটা জিন টেস্ট করে যদি দেখা যায় তো দেখা যাবে তার বাবার এবং মায়ের সমান চরিত্র তার মধ্যে রয়েছে। এটা কি করে জানতে পারলাম? টেস্ট করে জানতে পারলাম। কিন্তু টেস্ট করা ছাড়া বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিনোটাইপ। তো ফিনোটাইপের সংজ্ঞা কি? কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে, বাইরে থেকে যেটা প্রকাশ পেল, একটা চরিত্র বাইরে থেকে যেটা প্রকাশ পেল, এবং জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপের সংজ্ঞায় আমরা কি বললাম? ফিনোটাইপের সংজ্ঞায় আমরা বললাম কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। যেমন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম পত্র অংশে যে গাছগুলো পাওয়া যায় তার ফিনোটাইপ সবগুলিই লম্বা। এই যে লম্বা গুণটি হচ্ছে ফিনোটাইপ, যে লম্বাটা ফিনোটাইপ, যেহেতু গাছগুলো দেখতে লম্বা লাগছে। আর জিনোটাইপ কি? জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে জিনোটাইপ বলে। এবার যদি এটা পরীক্ষা করি, একটা লম্বা গাছ পেয়েছি আমি, একটা লম্বা গাছ আছে, ওটা বিশুদ্ধ না সংকর এটা বলা খুব কঠিন। তাহলে ফিনোটাইপ দেখে জিনোটাইপ বলা যাবে না, ফিনোটাইপ দেখে জিনোটাইপ বলা সম্ভব না যতক্ষণ না আমরা টেস্ট করি। ফিনোটাইপ দেখে ওটা বিশুদ্ধ লম্বাও হয়ে যেতে পারে, আবার লম্বাও হতে পারে, সংকর লম্বাও হতে পারে। তো যতক্ষণ আমরা ল্যাবে সেটাকে টেস্ট করছি ততক্ষণ ওটা আমরা বলতে
পারবো না। তাহলে এইটাকে যদি আমরা বলি যে ফিনোটাইপটাকে যদি বলি আমরা, সরে গেছে আমার এটা, এই যে ফিনোটাইপ জিনোটাইপগুলো আসি আমরা। তো এই যে প্রকট হয়ে গেল, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে গেছে, তারপরে এই যে প্রকট জিন হয়ে গেছে, প্রচ্ছন্ন জিন হয়েছে, তারপরে এই যে ফিনোটাইপ, জিনোটাইপ লাস্ট। তাহলে জিনোটাইপে কি বললাম আমরা? বললাম যে জিনোটাইপের সংজ্ঞাতে বললাম জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে জিনোটাইপ বলে। যেমন দ্বিতীয় প্রত্যজনুর ফিনোটাইপ ছিল লম্বা অনুপাত বেঁটে, দিস ইজ ইকাল টু 3:1, এটা অনুপাত। বাহ্যিকভাবে দ্বিতীয় প্রত্যংশের গাছগুলো দেখতে মনে হয়েছিল 3 ভাগ লম্বা আছে, 1 ভাগ বেটে আছে, কিন্তু ওটার যখন আমরা জিন টেস্ট করলাম তাহলে জিনোটাইপটা আমরা কি পেলাম? বিশুদ্ধ লম্বা অনুপাত সংকর লম্বা অনুপাত বিশুদ্ধ বেটে, দিস ইজ ইকাল টু 1:2:1, এটা হয়ে গেল জিনোটাইপ। তাই এতক্ষণে আমরা আমাদের আলোচনার প্রথম পর্ব শেষ করলাম। তাই প্রথম পর্বের এই সংজ্ঞাগুলো আবার তোমরা পড়বে, যত পড়বে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এবার দ্বিতীয় টপিক যেটা আছে, সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেন কেন? সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ নির্বাচন করেন কেন? দেখো, হ্যাঁ, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ নির্বাচন করেন কেন? মটর গাছকে নির্বাচন করেন কেন? আমি একটু বড় করে দেখে দিই। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেন কেন? এটা তো এটাকে বলতে গিয়ে কেন মটর গাছকে, অন্য গাছ নিয়ে তো পরীক্ষা করতে পারতো, যে মটর গাছকে বাঁচলো কেন? এটাও অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো এটাকে আমরা 4টা পয়েন্টে বর্ণনা করব। প্রথম পয়েন্ট, দ্রুত বংশবিস্তার। আমরা জানি মটর গাছের এই 3 মাসের মধ্যেই প্রায় গাছ হয়ে যায় এবং বীজও ধরে যায়, ফলও ধরে যায়। কিন্তু আমি যদি এমন একটা গাছ নিই যেটা 10 বছর লাগবে বড় হতে, তারপরেও তাতে ফুল আসতে পারে, ফল আসতে পারে, তাহলে ওই গাছ নিয়ে পরীক্ষা করলে তো একটা বৈজ্ঞানিক নিজের জীবনে কয়বার পাবে গাছটাকে? কিন্তু মটর গাছের জীবন যদি বছরে আমি 3 বার যদি লাগাই তো 3 বারই পেয়ে যাব। তাহলে ওই জন্য দ্রুত বংশবিস্তার করতে পারে। তো এই পয়েন্টটাতে আমরা লিখব মটর গাছ 1 বর্ষজীবী হওয়ায় দ্রুত বংশবিস্তারে সক্ষম। তাই অল্প সময়ের মধ্যে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়। এই বিষয়টা সাঁতরার বইয়ের 79 পৃষ্ঠা এবং প্রান্তিকের বইয়ের 77 পৃষ্ঠায় রয়েছে। সাঁতরার বইয়ের এটাকে যদি আমি দেখাই, এখানে লেখাও আছে আমার, এই যে দেখো সাঁতরার বইয়ের 79 পৃষ্ঠা, প্রান্তিকের বই 77 পৃষ্ঠা এটা রয়েছে, ওখান থেকেই তোমরা এটাকে লিখে নেবে। তো এটাকে আমরা দেখি এবার, দ্রুত বংশবিস্তারে সক্ষম, এই পয়েন্টটা হয়ে গেল। পয়েন্টটাতে আমি কি বললাম? এইগুলো পয়েন্ট করে এরকম পরপর পয়েন্ট প্যারা করে লিখবে, যেরকম অ্যান্সার লিখতে হয়, 3 মার্কের জন্য আসতে পারে। মটর গাছ 1 বর্ষজীবী হয় দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সহজে চাষযোগ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট আমি দিয়েছি স্বপরাগী। আমরা জানি মটর ফুল হচ্ছে সম্পূর্ণ ফুল, অর্থাৎ এর মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবকও রয়েছে, ওই জন্য স্বপরাগযোগ ঘটানো যায়। আমি যদি এমন একটা ফুল নিই যে ফুলে হয়তো পুংস্তবক আছে এসে, তাহলে স্বপরাগযোগ তো ঘটবে না। সংকরায়ন পরীক্ষা আমরা কি দেখলাম? প্রথমটা হচ্ছে ইতর পরাগযোগ, দ্বিতীয়টা তো স্বপরাগযোগ। তাহলে আমাকে এমন উদ্ভিদ বাঁচতে হবে যে উদ্ভিদটার মধ্যে স্বপরাগযোগ ঘটানো যায়। তো মটর গাছ স্বপরাগী আছে। মটর গাছ আমরা স্বপরাগী পয়েন্টটাতে লিখব, মটর গাছ উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ এবং ইমাস্কুলেশনের মাধ্যমে ইতর পরাগযোগও ঘটানো যায়। তাই মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছেন। মটর গাছ উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ এবং ইমাস্কুলেশনের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটানো যায়, তাই মেন্ডেল এটাকে ব্যবহার করেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম।
এটা খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম কথাটা লেখা আছে, খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম কথাটা লেখা আছে। এটাতে আমরা লিখব মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ আমরা যখন ব্যাগিং করে দিচ্ছি, ব্যাগিং ট্যাগিং যখন করে দিচ্ছি, তখন তো আর বাইরে থেকে কিছু আসার সম্ভাবনা নেই, আমরা স্বপরাগী ঘটেছি। তাই কি হচ্ছে, মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম। আমরা দেখেছি মটর গাছকে যদি আমরা বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ লম্বার সংকরায়ন ঘটাই, তো যতবারই যাই আমরা বিশুদ্ধই পাবো, তাহলে মটর গাছ খাঁটি উৎপাদনে সক্ষম আছে। আর লাস্ট পয়েন্টটা খুব সোজা পয়েন্ট, সহজে চাষযোগ্য, সহজে চাষযোগ্য। এই পয়েন্টটা কি, মটর গাছ অল্প জায়গায় সহজে বাগানে ফলানো যায়। কারণ গাছগুলোর আকৃতি খুব বড় নয়, আমরা যদি বেশি না 1 কাঠা মাটিও যদি থাকে তাতেই আমি করে নিতে পারি। যেমন মেনটেন করেছিলেন কোথায়, তার চার্চের বাগানে। আমরাও এই পরীক্ষাটা ইচ্ছা করলে আমাদের বাগানেই, আমরা বাড়ির পিছনে যদি আমরা ছোট্ট একটা জায়গায় পাই, কিংবা বাড়ির সামনে যেগুলোতে আমরা ফুল গাছ লাগাই কি লাগাই, কিংবা টবেও করে নিতে পারি। এই পরীক্ষাগুলো করে নেওয়া সম্ভব আছে। তো চাষ করা খুব সহজ। মটর গাছ অল্প জায়গায় সহজে বাগানে ফলানো যায়। এই 4টা পয়েন্টকে আমরা লিখে নিব। আমি পয়েন্টগুলো আবার একবার করে বলে দিই। দ্রুত বংশবিস্তারে সক্ষম, আমরা লিখছি মটর গাছ 1 বর্ষজীবী হওয়ায় দ্রুত বংশবিস্তারে সক্ষম। তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা যায়। দ্বিতীয় পয়েন্টে বলেছি স্বপরাগী। মটর গাছ উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগযোগ এবং ইমাস্কুলেশনের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটানো যায়। তাই মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছেন। আর 3 নম্বর পয়েন্ট বললাম খাঁটি অপত্য উৎপাদন সক্ষম। পয়েন্টটাতে লিখলাম মটর গাছ স্বপরাগী হয় বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম। এবং 4 নম্বর পয়েন্ট বলেছি সহজে চাষযোগ্য। মটর গাছ অল্প জায়গায় সহজে বাগানে ফলানো যায়। এই 4টা পয়েন্টে এটা আমি রেডি করে নেব। এবং আগেই বললাম আমি সাঁতরার বইয়ের 79 পৃষ্ঠা এবং 77 পান্ত্রিকা বইয়ের 77 পৃষ্ঠা এটা রয়েছে। এই পয়েন্ট করে এটাকে আমরা লিখে নেব এবং রেডি করে নেব। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তাতে আমি এবারে বইয়ের যতদূর গেছি মোটামুটি আমার পড়ানো হয়ে গেল, এই ধরতে গেলে সাঁতরার বইয়ের 80 পৃষ্ঠা 81 পৃষ্ঠার উপর দিকটা গিনিপিগের এক সংকর জনন, গিনিপিগের এক সংকর জননের উপর পর্যন্ত আমার মানে কমপ্লিট হয়ে গেল। আমি আর কিছুই বাদ দিলাম না। কাজে এইখান পর্যন্ত যতটুকু হলো তোমার পাঠ্যপুস্তকের প্রত্যেকটা লাইন পড়ে দেখে নেবে, এবং কোনোখানে কোনো কনফিউশন যদি হয় তাহলে নিশ্চয়ই আমার কাছে জানবে, কিংবা অন্য বই আরও সার্চ করবে। যখনই কিছু পাও না তো সরাসরি আমাকে না জিজ্ঞাসা করে তোমরা নিজেও একটু চেষ্টা করো। নিজেরা চেষ্টা করলে কি হবে, তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে আজকের যে আলোচ্য বিষয় আমরা শেষ করলাম। এই শেষ করার আগে আবার এইখানে এই যে ছকটা, এই ছকটাতেও যদি আমরা দেখি, এই ছকটা যেটা প্রথম দিন ব্যবহার করেছিলাম, এই যে জনিত্রী জনু, এটা অপত্য জনু। হ্যাঁ, বড়টি এর অ্যালিল বড়টি, ছোটটি এর অ্যালিল ছোটটি। হ্যাঁ, এটা F2 জনু আছে। এটা ফিনোটাইপ হচ্ছে লম্বা, কিন্তু জিনোটাইপ সংকর লম্বা। এটা দ্বিতীয় অপত্য বংশ। দ্বিতীয় অপত্য বংশের ফিনোটাইপ হচ্ছে 3 ভাগ লম্বা, 1 ভাগ বেটে। আর জিনোটাইপ হচ্ছে 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ হচ্ছে সংকর লম্বা, আর 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ বেটে। তো এই কথাগুলো আমরা ওইখান থেকে জেনেছি। তো আমরা যাই হোক যেটুকু, আর চেকার বোর্ডগুলো প্র্যাকটিস করবে। চেকার বোর্ড যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবে যে স্যার পারছি না চেকার বোর্ড করতে। তো চেকার বোর্ডগুলো করবে, নাহলে আমি এর পরে ক্লাসে দরকার হলে চেকার বোর্ডটাকে আবার বিস্তারিত আলোচনা করে দিব। অতএব সবাই ভালো করে প্রস্তুত হবে। এবং যার চ্যাপ্টার পড়ছি আমরা গ্রেগর জন মেন্ডেল,
হ্যাঁ, যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, সেখানটা আমরা এসে গেলাম। তো যাক, আজকের ক্লাস আমি এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।